আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি হঠাৎ করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ইনবক্সে কতগুলো মেসেজ আসছে, যদি কেউ না দেখেন বিশ্বাস করবেন না। কি মেসেজ? সেটা হলো আমাদের ঢাকা পোর্টিং ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের যে ফর্ম ফিল আপের যে নোটিশ, সেটা প্রকাশ করছে কর্তৃপক্ষ। এখন এই কর্তৃপক্ষ যে নোটিশ প্রকাশ করলো, এখন কর্তৃপক্ষের নোটিশে কত টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে, নিয়মিত যারা, অনিয়মিত যারা, ড্রপ আউট যারা, এই সম্পর্কে কয় টাকা লাগবে, ইনবক্সে বারবার মেসেজ আসতেছিল। তো এখন আপনাদের পরিচিত পরিচিত মুখ মোহাম্মদ মোশাররফ হোসাইন স্যার, ঢাকা পলি ইনস্টিটিউট সিভিল ডিপার্টমেন্ট, দীর্ঘদিন থেকে কারিগরি ছাত্রদের নিয়ে কাজ করে আসছে। ইনশাল্লাহ নিয়মিত করেও যাচ্ছি, ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার চ্যানেলটি যারা নতুন বা আমার চ্যানেল যারা নতুন দেখবেন ভিডিওটা, অবশ্যই মোশাররফ স্যারকে কী করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এবং এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থাকবে, আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আপনাদের পরিচিত বন্ধুবান্ধব যারা আছে সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাকে বারবার মেসেজ করা হচ্ছে, স্যার কয় টাকা লাগবে, নিয়মিত কত, অনিয়মিত কত, ড্রপ আউটের কত, এই সমস্ত কোশ্চেন ইনবক্সে বারবার করা হচ্ছে। ঢাকা পলি ইনস্টিটিউটে অনেকগুলো শিক্ষক আছে, কারো ইনবক্সে এতগুলো মেসেজ গেছে কি না আমার জানা নেই। তো যাই হোক, এটা আমার ছাত্রদের প্রতি ভালোবাসা। ছাত্ররা ভালোবেসে বিদায় আমাকে মেসেজ করে, কারণ জানে মোশাররফ স্যারকে মেসেজ করলে অবশ্যই সে রিপ্লাই পাবে, একটু আগে আর একটু পরে। যাই হোক, যেহেতু সবাই ভালোবেসে আমাকে ইনবক্স করে, আর ইনবক্স করার প্রেক্ষিতেই আমি এই ভিডিওটা চলে আসলাম। ইনশাল্লাহ আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থাকবে, বারবার টেনে দেখবেন। যদিও একটু ভিডিওটা লং হবে, তবুও বারবার দেখবেন। আর দেখার পরে ইনশাল্লাহ আর কোনো স্যারের কাছে আপনার যেতে হবে না, স্যার ফর্ম ফিল আপের কয় টাকা, এই প্রশ্নটা আর কাউকে করতে হবে না। যাই হোক, আপনারা আমার ভিডিওটা দেখেন, দেখার পরে ইনশাল্লাহ অবশ্যই আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কী করবেন, মোশাররফ স্যারকে সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লিঙ্কটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন। তো যাই হোক, আমরা একটু ফর্ম ফিল আপ নিয়ে কথা বলার জন্য যেহেতু চলে আসছি, আমরা ফর্ম ফিল আপ নিয়েই কথা বলবো ইনশাল্লাহ। তাহলে আমি হোয়াইট বোর্ডে কিছু সামারাইজ লিখে রাখছি, এগুলো বলবো এবং বিস্তারিত মুখে বলে যাবো ইনশাল্লাহ। আসেন একটু খেয়াল করি। সুপ্রশিক্ষিত ভাই বোনেরা, আমাদের হোয়াইট বোর্ডে কি লেখা আছে, যে আমাদের ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা। যাই হোক, আমাদের বর্তমানে যে পলিটিক্যাল ইনস্টিটিউটের যে সেমিস্টার চলতেছে, কোন সেমিস্টার চলে, সেটা হলো দ্বিতীয় সেমিস্টার চলে, তৃতীয় সেমিস্টার চলে, পঞ্চম সেমিস্টার চলে, সপ্তম সেমিস্টার চলে। তার মানে এই 4টা সেমিস্টার রান আছে, এই 4টা সেমিস্টার কন্টিনিউ হচ্ছে। এখন আমাদের যে নোটিশ দিল, ঢাকা বোর্ডিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ যে নোটিশ দিল, ওইখানে দেখবেন নোটিশে 3টে পৃষ্ঠা ছিল। একটা পৃষ্ঠা নিয়ম বলা লেখা আছে, আরেকটা পৃষ্ঠা হলো অনিয়মিতের জন্য, একটা হলো নিয়মিতের জন্য। একটা টাকার একটা হিসাব দেওয়া ছিল। যাই হোক, এখন ক্যাম্পাসের যে অভ্যন্তরীণ খরচ থাকে, প্রত্যেকটা পলিটেকনিক ইনস্টিটিউটের অভ্যন্তরীণ কিছু খরচ থাকে, সেই খরচগুলোর একটা হিসাব আপনাদের দেওয়া হয়েছে। যদি আপনার নোটিশ বোর্ডে খেয়াল করে থাকেন তো বুঝবেন, আর না খেয়াল করলেও সমস্যা না, আমার ভিডিও দেখলেও বুঝে যাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, যে অভ্যন্তরীণ যে খরচগুলো থাকে, এই হলো খাত নাম্বার 15। তার মানে 15টা খাত ছিল। কী খাত ছিল, অনেকগুলো নাম লেখা আছে নোটিশে। আমি 15টা খাতের টাকার অ্যামাউন্টটা লিখে রাখছি। আমি যদি একটা উদাহরণ দেই, আপনাদের আমাদের ঢাকা পলি ইনস্টিটিউটের যে রবার্ট আছে, রবার্ট, ওইখানে একটা খরচ আছে। আপনাদের মিড পরীক্ষার একটা খরচ আছে, হ্যাঁ। আপনাদের অভ্যন্তরে আর কিছু চার্জ আছে, হ্যাঁ। টিফিন ভাতা বলেন, অমুক ভাতা বলেন, এইগুলো কিছু চার্জ আছে, হ্যাঁ। কিছু চার্জ আছে, 15টা খাত নাম লিখে আছে। যাই হোক, এখন এই খাতগুলো দেখলে বুঝে যাবেন যে 15টা খাতে কী পরিমাণ টাকা। যাই হোক, আমি যদি বলি এই 15টা খাতে টাকা দেওয়া আছে 1165 টাকা, আপনাদের নোটিশে বলা আছে এটা, হ্যাঁ। এখন দ্বিতীয় পর্বের জন্যও এই অভ্যন্তরীণ টাকাটা খরচ। আপনাদের ওই যে মসজিদ আছে, মসজিদের ফান্ডেরও কিছু টাকা আছে, হ্যাঁ। এরকম 15টা খাত লিখা আছে, আপনাদের এটা দেখবেন, হ্যাঁ। এরপর তৃতীয় পর্ব যারা আছেন এদেরও 1165, এবার পঞ্চমে যারা আছেন 1165, এবার সপ্তমে যারা আছেন 1165। তার মানে ক্যাম্পাসে যে অভ্যন্তরীণ খরচটা, এটা সবার জন্যই সমান, ঠিক আছে। মসজিদে যে ফ্রি দিবেন, মসজিদে সবাই সমান টাকা দিবে। সাইকেল রাখবেন, সাইকেল একটা ফ্রি আছে। রবার্ট পড়বেন, রবার্ট একটা ফ্রি আছে। এরকম অভ্যন্তরীণ 15টা খাত আছে, হ্যাঁ। স্বাস্থ্য সেবা খাতে আমাদের কিছু টাকা জমা করতে হয়। তো এভাবে 15টা আইটেম আছে, সবগুলোর জন্যই সব সেমিস্টারের জন্য সমান টাকা 1165। সবার জন্য একই অ্যামাউন্ট, হ্যাঁ, সবার জন্য একই অ্যামাউন্ট। খেয়াল করে দেখেন, যেই পর্ব আছে, দ্বিতীয় জন্য, তৃতীয় জন্য, পঞ্চমের জন্য, সপ্তমের জন্য, সবার জন্য এই 15টা খাতের টাকা একই। তার মানে ক্যাম্পাসের অভ্যন্তরীণ খরচ। মিড পরীক্ষা ছিল এর মধ্যে, মিড পরীক্ষা টাকাও আছে এর মধ্যে, হ্যাঁ। তার মানে 15টা খাতের মধ্যে এগুলো ছিল আর কি। যাই হোক, এবার এখন কথা হলো, স্যার বোর্ড পরীক্ষার খরচ কত? তাহলে আপনি যেহেতু সেমিস্টার পরীক্ষা দিবেন, সেমিস্টার ফর্ম ফিল আপ করতেছেন, অভ্যন্তরীণ টাকার সাথে বোর্ড পরীক্ষার কিছু টাকাও যোগ করতে হবে। বোর্ড পরীক্ষার টাকা কত? বোর্ড পরীক্ষার টাকা হলো 1670 টাকা। এটা বোর্ড ফ্রি, মানে বোর্ড থেকে নির্ধারণ করে দিচ্ছে, কারিগরি বোর্ড থেকে নির্ধারণ করছে এটা। এখন ওই বোর্ডের টাকার সাথে আপনাদের যে ক্যাম্পাসের অভ্যন্তরীণ খরচ, এটা যোগ হবে। বোর্ডের টাকা
একই থাকবে, কিন্তু অভ্যন্তরীণ টাকা পরিবর্তন হবে। আপনারা যেখানে যেই পলিটেকনিক নিয়ে পড়েন, অভ্যন্তরীণ টাকা কিছু কম বেশি হইতে পারে, এই যে 1165 টাকায় কম বেশি হইতে পারে, কিন্তু বোর্ডের টাকা সবার জন্যই সেম। তাহলে আমাদের টাকা দাঁড়ালে কত? এই হলো অভ্যন্তরীণ খরচ হলো 1165, আর বুট ফি হলো 1670 টাকা। এই বুট ফি টাকাটা কি কেন্দ্রের ফি। খাতা, আপনার যে খাতা লিখেন না, এই খাতা যে লিখেন আপনাদের কর্ণফুলি পেজ, সুন্দর পৃষ্ঠা দেওয়া হয় বোর্ড থেকে, হ্যাঁ, কর্ণফুলি পৃষ্ঠা যে লিখেন, এটা একটা প্রাইস ধরা আছে। হ্যাঁ, আবার এই কেন্দ্রের স্যাররা যে ডিউটি করে, কেন্দ্রের একটা চার্জ আছে, বুঝছেন? হ্যাঁ, কেন্দ্রের একটা চার্জ আছে, বিদ্যুৎ ইউজ করেন, হ্যাঁ, আপনারা ফ্যান ট্যান যে ইউজ করেন, এই কেন্দ্রের একটা চার্জ আছে। তো যাই হোক, আপনাদের এগুলো আদার্স কেন্দ্র ফি এবং খাতা দুটো মিলে হলো 1670 টাকা। এটা হলো বোর্ডের টাকা। হ্যাঁ, কেন্দ্রের চার্জ আছে, কেন্দ্রের চার্জ দিতে হবে। তো যাই হোক, এখন এই কেন্দ্রের চার্জগুলো মিলে হইলো আপনাদের কত? 1670 টাকা। তাহলে এখন টাকা দাঁড়ালে কত? টোটাল 2835 টাকা। এখন অনেকের মধ্যে কোশ্চেন, স্যার 2835 টাকা কোথা থেকে আসলো? বাবা, এই থেকেই আসছে। কীভাবে? যে কেন্দ্র ফি টাকা আর হলো অভ্যন্তরীণ টাকা, ক্যাম্পাসে নিজ নিজ ক্যাম্পাসের টাকা, আর হলো অভ্যন্তরীণ টাকা আর হলো বোর্ড পরীক্ষার ফি, দুটো মিলে হলো 2835 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী ভাই আপনারা, আশা করি ভিডিওটা দেখার পরে ভালো লাগবে আপনাদের। হ্যাঁ, অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। যাই হোক, তাহলে সবার জন্য দেখেন, আমি যেহেতু সিভিলের টিচার, এই জন্য সিভিল নিয়ে আলোচনা করছি। আর আর্কিটেকচার যারা আছেন ওদের টাকাও একটু পরিবর্তন, অভ্যন্তরীণ টাকা ঠিকই আছে, কেন্দ্রের ফি টাকাও ঠিকই আছে, কিন্তু দেখা গেল অনেকের 2835, অনেকের 2900, অনেকের 2700, অনেকের কি বলে 3000, 3200 এরকম আসবে। কারণ ওই যে সাবজেক্ট অনুসারে ভেরিয়েশন আছে। যাদের 7টা সাবজেক্ট তাদের যে টাকাটা আসবে, যাদের 6টা সাবজেক্ট একই আসবে না, কম বেশি আসবে না। এই জন্য আপনি যে সাবজেক্ট পড়বেন ওই সাবজেক্টের টাকা অনুসারে টাকা কম বেশি হবে। এই জন্য দেখবেন কারো 2835, কারো 2900, কারো 3000, কারো শুধু 2800। তার মানে সাবজেক্টের উপর নির্ভর করে এগুলা ক্রেডিট অনুসারে টাকার কিছু ভেরিয়েশন হয়। তার মানে এক এক ডিপার্টমেন্টের কিছু টাকা পরিবর্তন আসবে, কিন্তু অভ্যন্তরীণ যে ফ্রি আর কেন্দ্রের যে ফ্রি এগুলো সব একই থাকবে। কিন্তু সাবজেক্টের যে টাকাগুলো আসে ওই টাকাগুলোর উপর নির্ভর করে, কিছু সাবজেক্টের উপর নির্ভর করে আমাদের কিছু টাকা ভেরিয়েশন আসবে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, মাইন্ড ইজ দ্য সেন্টার পয়েন্ট। আশা করি কোশ্চেন পেয়ে গেছেন। আমাকে কিন্তু অনেক কোশ্চেন করেছেন যে স্যার 2835 টাকা কীভাবে হয়, 2900 হয়, 3000 কীভাবে হয়, কারো স্যার এক ডিপার্টমেন্টে স্যার 2400, আমাদের 2800। বাবা, পার্থক্য হলো সাবজেক্ট নিয়ে। আপনাদের সাবজেক্ট 7টাও থাকতে পারে, কারো আবার 6টা আছে, কারো সাবজেক্ট প্র্যাকটিক্যাল সাবজেক্ট হলো 3টা, কারো প্র্যাকটিক্যাল সাবজেক্ট হলো 2টা। তো দেখছেন প্র্যাকটিক্যালের সাথে রিলেশন আছে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তার মানে এগুলো প্র্যাকটিক্যালের উপরেও নির্ভর করে। ঠিক আছে? তাহলে এখন আমাদের এই যে টাকার কথা আমি বললাম, কেন্দ্র ফি বুঝাইলাম আপনাদের, অভ্যন্তরীণ টাকা বুঝাইলাম, মোট টাকা বুঝাইলাম। এইবার বর্তমানে যে ছাত্রছাত্রী আছেন, কিছু আছে নিয়মিত, কিছু আছে অনিয়মিত। আমাকে কোশ্চেন করে, স্যার নিয়মিত কারা, অনিয়মিত কারা? যারা অল সাবজেক্টে পাস করছেন এরাই হলো নিয়মিত। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এখন কি বুঝাচ্ছি? নিয়মিত আর অনিয়মিত। তাহলে আমরা এখন কি বুঝাবো? নিয়মিত আর অনিয়মিত। যারা দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, পঞ্চম, সপ্তমে এই 4টে সেমিস্টার অল বিষয়ে পাস করছেন, মানে গত সেমিস্টারে আপনি অল বিষয়ে পাস করে দ্বিতীয় সেমিস্টার উঠছেন, তৃতীয় সেমিস্টার উঠছেন, পঞ্চম, সপ্তম উঠছেন, অল বিষয়ে পাস, কোনো রেফার নাই, কোনো রিয়াড নাই, সব পাস করে হয়েছেন আপনি নিয়মিত। এখন যারা নিয়মিত স্টুডেন্ট তারা ফর্ম ফিল আপ করবেন 18 তারিখ থেকে। গত 18 তারিখ থেকে শুরু হয়েছে। হ্যাঁ, গতকাল থেকে, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আপনাদের, গতকাল থেকে শুরু হয়েছে। এখন চলবে কত? জুলাই 1 তারিখ পর্যন্ত। এই জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত। তার মানে 18 তারিখ থেকে শুরু হলো, 18/6/26 থেকে শুরু হলো, 1/7/26 শেষ। তার মানে জুনের 18 তারিখে শুরু হলো, জুলাইয়ের 1 তারিখে শেষ। কখন? সময় 12টা পর্যন্ত। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই জায়গায় মনোযোগ, খুব মনোযোগ, খালি মনোযোগ না, খুব মনোযোগ। কি মনোযোগ? 12টা পর্যন্ত চলবে, ফর্ম ফিল আপটা চলবে 12টা পর্যন্ত। আপনাদের নিয়মিত যারা টাকা দিবেন, তারা কিন্তু আপনাদের নিয়মিত টাকা দিতে হবে কোথায়? সোনালী অ্যাপসের মাধ্যমে। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনি যারা নিয়মিত স্টুডেন্ট তারা আপনারা সোনালী অ্যাপসের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। আর যারা অনিয়মিত তাদের নিয়ে একটু বলবো, একটু ওয়েট করেন। হ্যাঁ, তাহলে সোনালী অ্যাপসের মাধ্যমে আপনারা নিয়মিত যারা আছে টাকাটা সেন্ড করবেন, ফর্ম ফিল আপ করে টাকা সেন্ড করবেন। এখন সময় কিন্তু 12টা পর্যন্ত। আমি আবারও বলছি, সুপ্রিয় শিক্ষার্থী খুব মনোযোগ। আপনারা যখন 1টার পরে যাবেন বা 2টার পরে যাবেন, দেখবেন সার্ভার ডাউন থাকবে, তখন কিন্তু টাকা সেন্ড করতে পারবে না। তাহলে আপনার সামান্য একটা ভুলের জন্য আপনার বিলম্বে ফি বা জরিমানা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে আপনি কষ্ট করে বাবা মা যে টাকা দিল, এখন 300 টাকা, বিলম্বে ফি কত? 300 টাকা। আমি লিখে রাখছি, একটু পরে আসবে দিকে, বিলম্বে ফি হলো 300 টাকা। তার মানে আপনি নির্দিষ্ট টাইমের মধ্যে যদি টাকাটা দিতে না পারেন, ওটা হলো বিলম্বী। তাহলে বিলম্বিত ফি হলো 300 টাকা। তার মানে আপনি 12টা রাত পর্যন্ত, জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত 12টা পর্যন্ত সময়, আর পরে গেলে আপনাকে জরিমানা দিতে হবে 300। তার মানে আপনার টাইমটা একটু খুব সিনসিয়ারলি খেয়াল করবেন, টাইম সেন্সটা থাকা দরকার, আসলে খুব দরকার এটা। যাই হোক, 12টার মধ্যে যদি কেউ টাকা দেয় তাহলে আর বিলম্বের ফি দিতে হবে না, কিন্তু 12টার পর কেউ যদি 1টায় চলে যায় তারও কিন্তু সে 300 টাকা জমা দিতে হবে, তখন সার্ভার ডাউন হয়ে যাবে। তার মানে যেহেতু এটা অ্যাপসের মাধ্যমে হবে, সার্ভার অ্যাক্টিভ থাকবে না, সার্ভার ডাউন হয়ে যাবে। এই জন্য সুপ্রিয় শিক্ষার্থী ভাইবোনেরা, আপনাদের কাছে খুবই রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট যেটাকে বলা হয়, তাহলে কি
12টার আগেই টাকাটা সেন্ড করবেন। আমার কথা হলো লাস্ট ডেটে যাওয়ার দরকার নাই, আপনারা একদিন আগে বা 2 দিন আগেই আপনারা ফর্ম ফিল আপ করে ফেলবেন, লাস্ট ডেটে যাওয়ার দরকার নাই। কার যদি একান্ত সমস্যা হয় তাহলে 12টার আগেই করবেন। আর কেউ যদি ভুলের জন্য 300 টাকা জরিমানা দেন, এটা বাবা মার গার্ড থেকে দিতে হবে, অথবা মিথ্যা বলে বাসা থেকে নিয়ে আসতে হবে। দয়া করে বাবা মাকে মিথ্যা বুঝাবেন না, মিথ্যা বলে কোনো টাকাও নিয়ে আসবেন না। ওকে, এবার নিয়মিত বলতে আমি বুঝালাম, তাহলে অল বিষয় পাস। এবার অনিয়মিত বুঝাই। অনিয়মিত কি? এবার অনিয়মিত দেখেন, অনিয়মিত যদি আমি একটু বুঝাই আপনাদের, সেটা হলো আপনার প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়ে অল বিষয়ে পাস করে যারা দ্বিতীয় সেমিস্টার উঠে গেছে, এটা কিন্তু নিয়মিত। এখন প্রথম সেমিস্টার পরীক্ষা দিয়ে আপনি একটা বিষয় খারাপ করছেন, অথবা 2টা বিষয় খারাপ করছেন, অথবা 3টা বিষয় খারাপ করছেন, তার মানে কি হলো? রেফার চলে আসছে না আপনার, তাহলে আপনি আর নিয়মিত নাই, আপনি হয়ে গেলেন অনিয়মিত। ব্যাপারটা কেমন হলো? অল বিষয়ে পাস করলে হলো নিয়মিত, একটা সাবজেক্ট, 2টা সাবজেক্ট বা 3টা সাবজেক্ট কেউ যদি খারাপ করে বা রেফার দেয় তাহলে হলো অনিয়মিত। তার মানে আমি বুঝাইলাম যারা অনিয়মিত তাদের কিন্তু আপনাদের আবেদনটা, মানে টাকা যে দিবেন, অনলাইন আবেদন করবেন ঠিক আছে, কিন্তু টাকা দিতে হবে কিসের মাধ্যমে? ম্যানুয়ালি। কোথায় দিবেন? এখন দেখেন, যারা অনিয়মিত তারা কি করবেন? একটা রসিদ বই সংগ্রহ করতে হবে আপনাদের। কোথা থেকে? আপনি যেই পলিটেকনিক স্টুডেন্ট বা যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, নিজ নিজ প্রতিষ্ঠানের কেশিয়ার সেকশনে যাবেন। কেশিয়ার যে অফিস আছে না, কেশিয়ার নিকট গিয়ে আপনারা একটা কী করে রসিদ বই নেবেন। রসিদ বই নিয়ে আপনাদের কী করতে হবে? ওই ম্যানুয়ালি ওইটা ফিল আপ করে আপনাদের ওইখানে টাকা দিতে হবে। কাদের জন্য? অনিয়মিতের জন্য। তার মানে আমি বুঝাইলাম যারা অনিয়মিত তারা কিন্তু ম্যানুয়ালি টাকাটা দিতে হবে। তার মানে অফলাইনে, অনলাইন না। অফলাইনে সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে রসিদ বই, এই যে আমি 15টা খাত কথা বলছিলাম না, এর মধ্যে রসিদ বইয়ের একটা টাকা আছে, ঠিক আছে? ওই খাতের ভিতরে রসিদ বইয়ের টাকাটাও আছে। তো যাই হোক, এখন তাহলে রসিদ বই নিয়ে আপনারা হাত দিয়ে ফিল আপ করে পড়ে আপনি কেশিয়ার সেকশনে গিয়ে আপনাকে টাকাটা জমা দিতে হবে। সময় কখন? দেখেন, সেটা হলো 18 তারিখ থেকে শুরু হয়েছে 1 তারিখ পর্যন্ত। তার মানে নিয়মিত তারিখ আর অনিয়মিত তারিখ একই, ঠিক আছে? একই তারিখ, কিন্তু সময়টা পার্থক্য আছে। নিয়মিত সময় হলো দুপুর 12টা পর্যন্ত সময়, এরপরে গেলে জরিমানা দিতে হবে। এবার অনিয়মিত যারা, ওদের হলো বিকাল 4টা পর্যন্ত সময়। তার মানে অনিয়মিত যারা ম্যানুয়ালি যারা টাকা দিতে হবে নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে, ওদের সময় হলো বিকাল 4টা পর্যন্ত। 4টার পরে যে যাবে তাহলে আর টাকা নেবে না, তখন কিন্তু আপনাকে জরিমানা বা বিলম্বে ফি দিতে হবে। আমি আবারও বলছি, দয়া করে কেউ লাস্ট ডেট পর্যন্ত পৌঁছাবেন না, আগেই টাকা দিয়ে দিবেন, একদিন আগে, হ্যাঁ, বা 2 দিন আগে দিয়ে দিবেন। আর আগে দিলে তো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু লাস্ট ডেট পর্যন্ত কেউ যাবেন না, দয়া করে। লাস্ট ডেট পর্যন্ত গেলে আপনাকে জরিমানা দিতে হবে 300 টাকা। ওকে, আশা করি সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা নিয়মিত অনিয়মিত সবাই বুঝে গেছেন। আর ইতিমধ্যে খাতের কথাও বললাম, অভ্যন্তরীণ টাকার কথা বললাম, কেন্দ্র ফির কথা বললাম, মোট টাকার কথাও বললাম। এইবার মনে করেন কোনো কারণবশত আপনি টাকা মিলাইতে পারেন নাই, বা টোটাল টাকাটা জমাইতে পারেন নাই, অথবা ফ্যামিলি থেকে দিতে পারেন না, এখনও সমস্যা হয়ে গেছে একটু, তাহলে তাদের জন্য সমাধান কি? যেহেতু আপনার এই নির্দিষ্ট টাইমের মধ্যে দিতে পারেন নাই, অনলাইন হোক আর অফলাইন হোক, তাদের জন্য কি করতে হবে? একটা দিন বরাদ্দ রাখা হয়েছে, সেটা হলো বিলম্বের ফি যারা দিবে তাদের জন্য। দেখেন, জুলাই 7 তারিখ থেকে জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত। তার মানে লাস্ট ডেট কত ছিল? আমাদের এদিকে কিন্তু 1 তারিখ পর্যন্ত ছিল, ঠিক আছে? তার মানে আমাদের 7 তারিখ থেকে 8 তারিখ, তার মানে এই 2 দিন কি করবেন? এই 2 দিনের মধ্যে কি করতে হবে? আপনাদের বিলম্ব ফি নেওয়া হবে। অনলাইনেও নেওয়া হবে, অফলাইনেও নেওয়া হবে। মানে আপনি দিতে পারেন না, যারা অনলাইনে দিতে পারেন নাই তারা কিন্তু অনলাইনে টাকা দিতে পারবে না। আপনি নিয়মিত হওয়ার সত্ত্বেও যদি টাকা দিতে না পারেন, তখন কিন্তু আর অনলাইনে টাকা নিবে না, তখন কিন্তু নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে অনিয়মিতদের মতন আপনাকে ওই রসিদ বইয়ের মাধ্যমে টাকা জমা দিতে হবে। সেটা হলো বিলম্বের ফি। তার মানে বিলম্বের ফি টাকাটা নিয়মিত যারা, অনিয়মিত যারা, সবার জন্য একই প্রসেস। তার মানে আপনি লেট করছেন না, লেট করার কারণে আপনাকে বিলম্বের ফি দিতে হবে। রসিদ বইয়ের মাধ্যমে ফিল আপ করে বিলম্বের ফি টাকা জমা দিতে হবে। তার মানে আপনার মূল টাকা যা হবে এর সাথে বিলম্বের ফি 300 টাকা যোগ হবে। তার মানে আপনাদের মূল টাকা যদি 2800 টাকা হয়, তাহলে আরও এখানে 300 টাকা যোগ হবে। বোঝার জন্য 2800 বললাম, যদিও 2835, বোঝার জন্য আমি 2800 বললাম। 2800 আর 300, তার মানে কত হলো? 3100 টাকা। তার মানে 3100 টাকা রসিদ বইয়ের মধ্যে ফিল আপ করে আপনাকে নিজ নিজ কেশিয়ার সেকশনে গিয়ে ফিল আপ করে টাকা জমা দিয়ে আসতে হবে। অনলাইনে আর কোনো বিলম্বের ফি নেবে না। আর অফলাইনে যারা করবেন তারাও ওই অফলাইনে করতে হবে। অনলাইনে যারা করবেন তাদের বিলম্বের ফি অফলাইনের মাধ্যমেই দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আমার কথাটা বুঝতে পারতেছেন সবাই। ওকে, এবার খেয়াল করেন, তাহলে এখন আরেকটা কথা বলে দিই, খুবই সিনসিয়ার বিষয়টা কি? এখন টাকা আপনাকে যখন দিতে গেছেন তখন আপনাদের বোর্ডরোল দিয়েছেন, ঠিক আছে? বোর্ডরোল দিয়েছেন আপনাদের, কারণ দ্বিতীয় সেমিস্টার যারা আছেন তারা তো প্রথম সেমিস্টার পরীক্ষা দিয়েছেন, ওরা কিন্তু ইতিমধ্যে একটা বোর্ডরোল পাইছেন। দ্বিতীয় যারা ছিলেন তারা তৃতীয়তে উঠে গেছেন, তারাও বোর্ডরোল পাইছেন, সবাই কিন্তু মোটামুটি বোর্ডরোল পাইছেন। এখন কিছুদিন আগে যে আমাদের প্রতিষ্ঠানের 3rd সেমিস্টারে যে ভর্তি নিল সরাসরি সিজিপি দিয়ে, যারা এইচএসসি বা ইন্টারমিডিয়েট পাস করে আসছে, ব্যাকগ্রাউন্ড সায়েন্স, অনলি সায়েন্সের স্টুডেন্ট, হ্যাঁ, তারা যে ভর্তি হয়েছে তাদের কিন্তু এখনও বোর্ডরোল নাই। তার মানে এখন স্যার আমরা যখন
অনলাইনে আবেদন করব, যখন টাকা জমা দিব তখন রোল নাম্বার সাবমিট করতে হবে, কিন্তু প্রত্যেকের বোর্ড রোল সাবমিট করতে হবে। এবার যারা থার্ড সেমিস্টার আছেন, যারা ইন্টার করে এসে ভর্তি হয়েছেন, তারা কোন রোলটা দিবেন? আমাকে ইনবক্স করা হয়েছে, যারা আমরা কোন রোলটা দিব, তাদের উত্তর হলো আপনাদের এইচএসসি যে রোলটা ছিল না, টাকা যখন সাবমিট করবেন তখন এইচএসসি রোল নাম্বারটি আপনারা দিবেন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আবারও বলছি, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, পঞ্চম, সপ্তম সবার কিন্তু বোর্ড রোল আছে, কিন্তু তৃতীয় পর্ব যারা ইন্টার পাস করে এসে ভর্তি হয়েছে তাদের কিন্তু বোর্ড রোল নাই। তার মানে আপনাদের বোর্ড রোল পরে আসবে, কিন্তু এখন যেহেতু ফর্ম ফিল আপ করবেন, টাকা দিতে হবে, তাহলে এই রোলটা কোনটা দিবেন? আমি আবারও বলছি, আপনাদের যে ইন্টারমিডিয়েট বা এইচএসসি সায়েন্স, এদের যে রোলটা ছিল না ইন্টারমিডিয়েট বোর্ড রোল, ওই রোলটা দিয়ে টাকাটা সাবমিট করতে হবে। সুপ্রিয় শিক্ষক ভাই বোনেরা, আশা করি উত্তরটা পেয়ে গেছেন। এবার আসেন, তাহলে এখন টাকা তো আপনারা দিলেন, এইভাবে রোল নাম্বার দিয়ে টাকা সাবমিট করলেন। এখন কারো যদি দেখেন 2835 টাকা দেখাচ্ছে, রোল নাম্বার দেওয়ার পরে আপনার রোল নাম্বার দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার টাকার অ্যামাউন্ট দেখাবে, ঠিক আছে? আপনার রোল নাম্বার দেওয়ার সাথে সাথেই নিয়মিত টাকা যেটা সেটা দেখাবে। আর যারা রেফার, তাদের রেফারের টাকা দেখাবে, যারা ড্রপ আউট, তাদের ড্রপ আউটের টাকা দেখাবে, ঠিক আছে? আপনার রোল নাম্বার দেওয়ার সাথে সাথেই আপনাদের টাকার অ্যামাউন্ট দেখাবে। এখন কথা হলো, আপনার দেখাইছে মনে করেন যারা নিয়মিত 2835, তার মানে আপনার 2835 সাবমিট করতে হবে। এখন ভুলবশত কেউ যদি 2800 করে ফেলে, অথবা মনে করেন আর ব্যালেন্স ছিল 2800, খেয়ালই করে না, টাকা মেরে দিছে, এখন দিতে হবে কত? 2835। তাহলে ছিল কত? ওর অ্যাকাউন্টে টাকা ছিল 2800, কিন্তু টাকা দিতে হবে বোঝার জন্য বলতেছে 2835। টাকা কম বেশি হইতে পারে, আমি বলছি, কিন্তু টাকা কিন্তু কম বেশি হইতে পারে। যাই হোক, এখন তাহলে 35 টাকা কিলো লেস হয়ে গেছে না, কম হয়ে গেছে না? তাহলে কিন্তু একটা ঝামেলা আপনি পড়ে গেলেন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সব কিছু ভুলে যান, কিন্তু এই কথাটা ভুলেন না। কোন কথাটা? আপনার ব্যালেন্সটাকে চেক দিবেন যে আমার ব্যালেন্স কত আছে, আমার টাকা দেখাচ্ছে কত। এখন যদি 5 টাকাও কম হয়, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। কি ধরনের বিপদ? সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই বিপদকে রক্ষা করার জন্যই তো, সুরাহা করার জন্যই তো মুসাফা চলে আসছে। তাহলে কি পরামর্শ? পরামর্শ হলো, যদি টাকা কম হয়ে যায় অথবা বেশি হয়ে যায়, সাপোজ মনে করেন টাকা দেওয়া লাগে 3500, আপনি দিয়ে দিয়েছেন 2900, এখন তো প্রতিপক্ষের টাকা লাভ, আপনার তো লস, তাহলে এখন লস টাকা উঠাইতে হবে না? তাহলে কারো টাকা যদি কম হয়ে যায়, কারো টাকা যদি বেশি হয়ে যায়, তখন কি করবেন আপনারা? তাহলে আমি আবারও বলছি, সব কিছু ভুলে যান, কিন্তু এই জিনিসটা ভুলে যাবেন না, বারবার অ্যাকাউন্ট চেক করতে হবে। আপনার রোল নাম্বার দিলে কয় টাকা চাচ্ছে আর আপনার অ্যাকাউন্টে কয় টাকা আছে, টাকা পাঠানোর সময় খেয়াল করতে হবে। যদি কম বেশি হয়ে যায়, আপনার টাকা যদি কম বেশি হয়ে যায়, পাঠানোর পরে যদি বুঝেন যে বেশি পাঠাই ফেলছেন অথবা কম পাঠাইছেন, হ্যাঁ, তাহলে আপনি কি করবেন? নিজ নিজ প্রতিষ্ঠানের, আপনাদের নিজ নিজ প্রতিষ্ঠানের যদি টাকা ভুলবশত কম বেশি হয়, নিজ নিজ প্রতিষ্ঠানে রেজিস্ট্রার সেকশনে গিয়ে যোগাযোগ করতে হবে, যে বলবেন স্যার এই ঘটনা, আমি ভুলবশত 5টা টাকা বেশি দিয়ে দিয়েছি, ওকে 5 টাকা ফেরত পাবেন। আর যদি বলেন স্যার আমি 5 টাকা কম দিয়েছি, তাহলে 5 টাকা দিতে হবে। ব্যাপারটা বুঝছেন তো? খুব সিরিয়াস, একদম পই পই করে হিসাব হবে। কি? কম দিলেও হিসাব দিতে হবে, বেশি দিলেও হিসাব দিতে হবে। ওকে, তার মানে আমি বুঝালাম, টাকা কম বেশি হলে অবশ্যই নিজ নিজ প্রতিষ্ঠানের রেজিস্ট্রার সেকশনকে যোগাযোগ করবেন। যাই হোক, স্যার একটা ব্যবস্থা করে দেবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কিন্তু ঝামেলা পোহাইতে হবে, হ্যাঁ, দৌড়াইতে হবে, হ্যাঁ, দৌড়াইতে হবে। তো দৌড়ানোর দরকার আছে, এই জন্য আগে একটু সিনসিয়ার হবেন, হ্যাঁ। ওকে, এবার ড্রপ আউট নিয়ে কথা বলবো। এইটা নিয়ে সবচেয়ে বেশি মেসেজ আসছে আমার, হ্যাঁ, ইনবক্সে এতগুলো মেসেজ আসছে, না দেখলে কেউ বিশ্বাস করবে না, হ্যাঁ। যাই হোক, এখন দেখেন এই ড্রপ আউটের বিষয়টা আমি একটু বলি। সেটা হলো, প্রথম পর্ব পাশ করে দ্বিতীয় পর্ব গেছেন গা, দ্বিতীয় পর্ব পাশ করে তৃতীয় পর্ব চলে গেছে, চতুর্থ পর্ব পাশ করে পঞ্চমে চলে গেছে, সপ্তমে পাশ করে ষষ্ঠে পাশ করে সপ্তমে চলে গেছেন, সবাই নিয়মিত। কিন্তু যাদের একটা বা দুটো আটকে পড়ছে, তারা কিন্তু অনিয়মিত। যে বলছিলাম কথাটা, কিন্তু অনিয়মিত, এই জন্য বলছি কিন্তু কথাটা, যে যাদের একটা বা দুটো আটকাইছে তারা কিন্তু অনিয়মিত। কিন্তু যাদের 4টা ফেল হয়েছে, এই দেখেন লিখে রাখছি, যে ড্রপ আউট হলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্ব যারা ছিলেন, প্রথম, দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ পর্ব যারা ছিলেন, তারা যদি 4টা সাবজেক্ট বা তার বেশি যায়, 4টাও যাইতে পারে, 5টাও যাইতে পারে, 6টাও যাইতে পারে, 7টাও যাইতে পারে, এরকম যদি বেশি চলে যায়, বেশি চলে গেলে কি, তাহলে আপনি কি ড্রপ আউট হয়ে গেছে, তার মানে আপনি কি, আপনি ড্রপ আউট হয়ে গেলেন। তার মানে আপনারা এই প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, চতুর্থ পর্ব, ষষ্ঠ পর্বের সাবজেক্টগুলো, এই 4টা সাবজেক্টে যারা 4টে সাবজেক্টে ফেল করছেন অথবা তার অধিক ফেল করছেন, তারা সবাই কিন্তু কি হয়ে গেছেন, ড্রপ আউট হয়ে গেছেন। তারা কিন্তু সবাই ড্রপ আউট হয়ে গেছেন। তার মানে কি, আপনি নিয়মিতও না, অনিয়মিতের মধ্যে পড়েন নাই, আপনি খাইলেন একটা সেমিস্টার লস বা একটা বছর লস। কিভাবে? আপনি যে প্রথম পর্বে ফেল করলেন 4টে সাবজেক্টে, এখন কি প্রথম পর্ব এখানে আছে? দেখেন তো, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব, সপ্তম নাই, প্রথম পর্ব নাই, দেখছেন? তার মানে হলো, নতুন ফার্স্ট ইয়ার যারা আসবে, অ্যাডমিশন পরীক্ষা দিয়ে যখন আসবে, ওরা যখন ভর্তি হবে, ওরা যখন ক্লাস করবে, ওরা যখন মিড পরীক্ষা দিবে, ওরা যখন সেমিস্টার ফাইনাল পরীক্ষা, যখন সব কার্যক্রম শেষ করবে, একদম সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময় আপনাদের যেই 4টে সাবজেক্ট ফেল হয়েছিল, এই 4টে সাবজেক্ট আপনি তখন পরীক্ষা দিতে হবে, দেখছেন? তার মানে আপনাদের পুরা একটা সেমিস্টার হইতে পারে, 2টা সেমিস্টার হইতে পারে লস, ঠিক আছে? তারপর নতুন ঢুকতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ সময় লস। নতুন ঢুকতে তো পুরো 1 বছরই লাগে, নতুন একটা সেমিস্টার থেকে একটা সেমিস্টার আসতে 1 বছর সময় লাগে। যাই হোক, তার মানে আমি বুঝালাম, আপনার মিনিমাম 6 মাস লস, মিনিমাম, এটা সর্বোচ্চ 1 বছর লস হয়ে গেছে। তার মানে এখন এইবার যারা দ্বিতীয় পর্বে ছিলেন, তারা কিন্তু পাশ করে তৃতীয় পর্বে চলে গেছেন। এখন দ্বিতীয় পর্বে যারা 4টে সাল ফেল করছেন বা 5টা সাল ফেল করছেন, এটা কখন পরীক্ষা দিবেন?
এইবার তো রানিং সেমিস্টার দ্বিতীয় আছে, তার মানে আমি বুঝাইলাম যদি রানিং সেমিস্টার থাকে তাহলে তো আপনি পরীক্ষা দিতে পারবেন। এবার ভাগ্যবশত তারা সৌভাগ্যবান, তারাই সৌভাগ্যবান, তারা যারা হলো থার্ড সেমিস্টার আছে বর্তমানে, কারণ আপনাদের পিছনের সেমিস্টার হলো দ্বিতীয় সেমিস্টার। কারণ যারা দ্বিতীয়তে ফেল করছেন তারা কিন্তু ওইগুলো দেওয়ার সুযোগ পাইবেন, কারণ আপনার পিছনে আরেকটা সেমিস্টার আছে, মাত্র 6 মাস লস খাইছেন। তার মানে আমি বুঝাইলাম আপনারা অনলি 6 মাস লস খাইছেন, তারা হলো ভাগ্যবান। ঠিক আছে, যারা এখন বর্তমান তৃতীয় সেমিস্টার তারা হলো ভাগ্যবান, পলিটিক্যাল সেকশনে তারা হলেন ভাগ্যবান, তারা হলো সৌভাগ্যবান, তারা 1 বছর ওয়েট করতে হবে না, 1 সেমিস্টার। হ্যাঁ, তার মানে আপনাদের পিছনে দ্বিতীয় সেমিস্টার, তার মানে এখন বর্তমানে দ্বিতীয় সেমিস্টার আছে। তার মানে আপনারা যারা থার্ডে রয়ে গেছেন তারা কিন্তু দ্বিতীয় সেমিস্টার 4টা সাবজেক্ট ফেল হয়েছে, তারা কিন্তু এই পরীক্ষা দিতে পারবেন। তার মানে আপনারা এখন অনিয়মিত হয়ে গেলেন। ঠিক আছে, তারা কিন্তু অনিয়মিত হইলেন। যাই হোক, এখন ড্রপ আউট তার মানে আমি বুঝালাম এটাই, আপনারা যতক্ষণ পর্যন্ত ওই সাবজেক্টে না আসবে ততক্ষণ পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন না। তার মানে আপনারা এখন ষষ্ঠ কি এখানে আছে দেখেন তো, যারা ষষ্ঠ 4টে ফেল করছেন বা 5টা ফেল করছেন, এমনকি ষষ্ঠ আছে দেখেন তো। তার মানে এখন যারা পঞ্চমে আছে এরা যখন পাস করে ষষ্ঠ উঠবে ওদের সাথে গিয়ে আপনাদের ওই সাবজেক্ট 4টা পরীক্ষা দিতে হবে। তার মানে ব্যাপারটা হলো 1 বছর। ব্যাপারটা বুঝছেন তো? ড্রপ আউট কি বুঝছেন? আমি জানি অনেকেই প্রশ্ন করবেন, স্যার ড্রপ আউট আমি বুঝি না। বাবা, সুপ্রশিক্ষার্থী ভাই, আমি ড্রপ আউট কিন্তু বারবার বুঝাইলাম যে 4টে সাবজেক্ট ফেল করছেন ওই 4টে সাবজেক্ট আপনাদের অন্য সেমিস্টার আসতে হবে। তার মানে এই পঞ্চম যারা আছে ওরা যখন ষষ্ঠ উঠবে, ষষ্ঠ উঠার পরে পুরো সেমিস্টার পাস করবে, পাস করার পরে যখন ফাইনাল পরীক্ষা দিবে ওই ফাইনাল পরীক্ষার সময় আপনার ওই 5টা সাবজেক্ট বা 4টে সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। তার মানে পুরো একটা সেমিস্টার বা 2টে সেমিস্টার লস। দেখছেন ব্যাপারটা? বুঝছেন তো? ড্রপ আউট বুঝছেন তো? তার মানে আমি এতক্ষণ যাবত 4টে সাবজেক্ট ফেল করলে ড্রপ আউট বুঝালাম। তার মানে আপনাদের যেই সেমিস্টার ফেল গেছে ওই সেমিস্টারে এইখানে আসতে হবে। তার মানে চতুর্থ সেমিস্টার ফেল করছেন, এখন তো চতুর্থ নাই, দেখছেন তৃতীয় সেমিস্টার যারা আছে ওরা যখন চতুর্থ উঠবে ওদের সাথে আপনাকে কি করতে হবে, ওই 4টে সাবজেক্ট বা 5টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। তাহলে হবে আপনাদের ওদের সাথে যখন পরীক্ষা দিবেন তখন হবেন অনিয়মিত। ড্রপ আউট বলতে আমি এটাই বুঝাইলাম, আপনার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করতে হবে ওই সেমিস্টার ওই সাবজেক্ট আসার আগ পর্যন্ত, এবং ওদের সাথে যখন পরীক্ষা দিবেন তখন হবেন আপনি অনিয়মিত, তখন আর ড্রপ আউট নাই। ঠিক আছে, কিন্তু এখন ড্রপ আউট মানে আপনাকে বসাই দিল, আপনি 6 মাস 1 বছর আপনি বসে থাকবেন। এখন বসে বাবার টাকা নষ্ট করবেন, মার টাকা নষ্ট করবেন, কেন নষ্ট করবেন সেটা আপনি জানেন। আমি শুরুতেই বলেছিলাম, যখন আপনার ক্লাস শুরু করেন শুরুতেই আমি বলি যে যারা নিয়মিত পড়াশোনা করে তারা কিন্তু ড্রপ আউট খাবে না। যারা পড়াশোনা ফাঁকি দিবে, হ্যাঁ, বলবে এক রাতে পরীক্ষায় পাশ করা যা, হ্যাঁ, কোনো কোচিংয়ের দরকার নাই, কোনো বড় ভাইয়ের দরকার নাই, মানে পড়াশোনার জন্য তো অনেক সহযোগিতার দরকার। আপনি একা বুঝতে চান না, তাহলে বন্ধু বান্ধব সহযোগিতা নিতে হবে, অথবা বড় ভাইয়ের কাছে সহযোগিতা নিতে হবে, অথবা প্রাইভেট পড়তে হবে। এখন অনেকে বলবে প্রাইভেটের বিপক্ষে, আমি প্রাইভেটের বিপক্ষে না। কেন? একটা সাকসেস কম বুঝতে পারে, একটা ছাত্র বা একটা ছাত্রী কম বুঝতেই পারে, তার জন্য অবশ্যই গাইডলাইন নিতে হবে, এটা কোনো দোষের বিষয় না। এখন আপনি টাকা পয়সা খরচ করে পাস করবেন, পরে গিয়ে চাকরি করবেন, পুরো টাকা ইনকাম করবেন, এখন খরচ করবেন পরে ইনকাম করবেন। এখন যদি খরচ না করেন পরে ইনকাম করবেন কিভাবে? মূল থিম হলো, আমি মুরব্বীদের কাছে শুনছি, আগে খরচ করা শিখো, যখন খরচ করা শিখবে তখন দেখবে ইনকামের সিস্টেমও তুমি শিখবে। এখন খরচই তুমি করবে না, আমি প্রাইভেটে পড়বো না, আমি বড় ভাইয়ের কাছেও যাবো না, আমি বন্ধুর কাছে সহযোগিতাও নিবো না, তাহলে পাস করবেন কীভাবে? তাহলে এই সমস্ত জিনিস থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। হ্যাঁ, এক রাতের প্রিপারেশন দিয়ে পাস করবেন, এই সমস্ত জিনিস থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। ওয়ান নাইট প্রিপারেশন, হ্যাঁ, ফাইনাল এক্সাম পাস, এই লাইন থেকে বেরিয়ে আসেন। এই লাইন থেকে সব বেরিয়ে আসেন দয়া করে। গত সেমিস্টারে অনেক রেফার্ট, অনেক ফেল। আমি সেমিস্টার শুরুতেই বলছিলাম যে যারা এবার পড়াশোনা কম করবেন তারা কিন্তু ফেল করবেন, কারণ সারা বাংলাদেশে জুনিয়র ইন্সট্রাক্টর ভরে গেছে। আমি তাদের কথা বলবো না, কিছু টিচার আছে ভালো পড়ায়, আবার কিছু টিচার আছে কি পড়ায় আপনারা যা ভালো জানেন, আমি তাদের কথা বলতে চাই না। তাহলে এখন টিচার ভালো পড়াচ্ছে না, এর জন্য কি স্যারের দায়ী না আপনি দায়ী? আপনিও দায়ী আছেন। স্যার ঠিক আছে পড়ায় না, ঠিক আছে, আপনি দায়ী কেন? আপনি পড়বেন না কেন? আপনাকে বলতে নিষেধ করে স্যারে, স্যার বলছে তুমি নিষেধ করো না, স্যারে পড়ায় নাই, অথবা স্যারের চর্চা নাই, অথবা স্যারের কোনো সমস্যা, ক্লাস নিতে পারে নাই, পড়ায় নাই, হ্যাঁ, এটা অথরিটিকে জানাইতে হবে, স্যার এই ঘটনা আমাদের, স্যার ক্লাস নেয় না, স্যার ক্লাসে বোঝায় বুঝি না, সে ম্যাডামকে সে স্যারকে বলতে হবে। ঠিক আছে, এটা আপনারা ছাত্ররা গিয়ে বলবেন, স্যারকে কিছু বলা দরকার নাই, স্যারকে বললে মন খারাপ করবে, স্যার বলা দরকার আছে? আপনার স্যারকে ম্যাডামকে বলবেন, স্যার এই ঘটনা আমরা বুঝতেছি না, স্যার বুঝাচ্ছে আমরা বুঝতেছি না, অথবা স্যার ভালো বুঝাই না আমরা বুঝি না, ব্যাপারটা এমন বুঝাইতে হবে। কিন্তু স্যারের সাথে ঝগড়া ফেসাদ করা যাবে না। এখন স্যার চেষ্টা করবে সর্বোচ্চ বোঝানোর জন্য, অনেকে আছে স্যারের কথা বুঝেই না, তাহলে ও বুঝবো থেকে। আবার কিছু টিচার দেখবেন ভালো পড়াবে, দেখবেন ভালো যখন পড়াবে তখন ওই সাবজেক্টের আপনার প্রাইভেটে পড়া দরকার নাই, আর ক্লাসে বুঝে যাবেন। এই হলো আপনাদের বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আবারও বলছি, সারা বাংলাদেশে জুনিয়র ইন্সট্রাক্টর গিয়ে ভরে গেছে। এখন পড়াশোনা নিজেরই করতে হবে, কোনো টিচার দোষ দিয়ে লাভ নাই। ঠিক আছে, হ্যাঁ, কোনো টিচার দোষ দিয়ে লাভ নাই, নিজের পড়া নিজেরই পড়তে হবে, পরীক্ষা হলে নিজেকে বসতে হবে। এই জিনিসটা আমি বারবার খেয়াল করলাম। যাই হোক, মোটামুটি আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি। আমার ড্রপ আউটে তখন বুঝালাম আপনাদের, অনিয়মিত বুঝালাম, নিয়মিত বুঝালাম। এখন সমাপনী পরীক্ষা, তার আগে লাস্ট কথা আমি বলে দিই, সমাপনী পরীক্ষার আগে লাস্ট কথা একটা বলে দিই, সেটা হলো আপনাদের কিছু প্রতিনিধি নিজ প্রতিষ্ঠানে গিয়ে যোগাযোগ করে আপনাদের কিছু টাকা কমাইছে। আমি একটা নোটিশ কথাবার্তা দেখলাম আর কি, নোটিশ দেয়নি এখনও, নোটিশ দিলে হয়তো বা কার্যকর হবে। 180 টাকা মাইনাস করা হয়েছে। তার মানে আপনাদের অভ্যন্তরীণ যে টাকাটা ছিল 1165 টাকা, এই অভ্যন্তরীণ টাকা থেকে 180 টাকা মাইনাস করা হয়েছে।
যদি এই জিনিসটা কার্যকর হয়ে থাকে তাহলে কাহিনীটা কি হলো একটু দেখেন। 1165 থেকে 180 মাইনাস করলে হলো কত? 985। তাহলে 985 হলো আপনাদের অভ্যন্তরীণ খরচ, আর কেন্দ্র ফি কত? 1660। কেন্দ্র ফি হলো 1660। তো টোটাল টাকাটা কত দাঁড়ালো? টোটাল টাকা দাঁড়ালো 2665 টাকা। তার মানে আপনাদের নিয়মিত স্টুডেন্ট যারা, তাদের টাকাটা হলো 2655 টাকা। এখন যখন আপনি রোল নাম্বার দিয়ে টাকাটা সেন্ড করতে যাবেন তখন কিন্তু সমস্যায় পড়বেন। কি সমস্যা? এখন থাকার কথা 1665, গিয়ে দেখেন 2800, 3000। হ্যাঁ, এগুলো কেন? আপনাদের ওই যে একটা সাবজেক্ট ফেল করছেন না, ওই ফেলের টাকাটা যোগ হয়েছে। আপনি দুটো সাবজেক্ট ফেল করছেন না, ওই ফেলের টাকাটা যোগ হয়েছে। তার মানে আপনি যতগুলো সাবজেক্ট ফেল করছেন ওই ফেলের সাবজেক্টের টাকা যোগ হয়ে আপনার এখানে টাকার অ্যামাউন্ট দাঁড়াইছে 4000। এখন আমাকে অনেকেই কোশ্চেন করতেছে, স্যার এক জায়গায় দেখি টাকা হলো 2800, এক জায়গায় 1165, এক জায়গায় 2655, আমার টাকা কোনটা? বাবা, তোমার টাকা নিয়মিত যারা, এদের টাকা হলো মাইনাস করে যদি 180 মাইনাস হয়ে থাকে অ্যাকচুয়ালি, তাহলে হবে 2655 টাকা। আর যদি মাইনাস না হয়ে থাকে তাহলে আপনি নিয়মিত যারা, তাদের টাকা হবে 2865 টাকা, 35 টাকা। এই হলো টাকাটা। কিন্তু একটা সাথে ফেল করছেন, তার টাকা কিন্তু যোগ হবে এর সাথে। এই 2865 যোগ হবে, দুইটা ফেল করছেন, দুইটা যোগ হবে, তিনটা ফেল করতে, মানে আপনি যতগুলো সাবজেক্ট ফেল করছেন অতগুলো সাবজেক্ট টাকা যোগ হবে। যোগ হয়ে গিয়ে লাস্টে যে টাকা দাঁড়াবে সেটা হইতে পারে 4000, সেটা হইতে পারে আপনাদের 3000, 3200, 3100, 3500, 3800, 3600, 4000, 3900, এভাবে টাকাটা হবে। এখন আর কেউ ভয় পায় না যে ওই টাকাটা কেন। এখন তারপরেও যদি মনে হয় যে আপনি নিয়মিত পাস করছেন, নিয়মিত টাকা থাকার কথা হলো 2835, এই টাকা নাই, তখন কি করবেন? নিজ নিজ প্রতিষ্ঠানে রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করবেন, স্যার এই ঘটনা, আমি নিয়মিত পাস করেছি কিন্তু আমার টাকাটা বেশি কেন, তখন গিয়ে যোগাযোগ করবেন। অথবা টাকা যদি কম হয় তাহলে গিয়ে যোগাযোগ করবেন। অনেকে আবার দুষ্টু আছে, আরে টাকা কম দেখাচ্ছে, আমি যাবো না, সমস্যা আছে বাবা, সমস্যা আছে। কি দুষ্টু? যে টাকা থাকার কথা 2835, দেখা যাচ্ছে 2600, তার মানে 200 টাকা কমে গেছে, ও তো খুশি, মহা খুশি। হ্যাঁ, মহা খুশি, আনন্দে নাচতেছে। হ্যাঁ হ্যাঁ, আনন্দে নাচতেছে, ডানা কাটা পরিমতো নাচতেছিল। যাই হোক, কিন্তু ওই যে 200 টাকা যে দিলেন না, 235 টাকা যে দিলেন না, এর জন্য কিন্তু আপনার ফর্ম ফিল আপে সমস্যা হবে, অ্যাডমিট কার্ড আসবে না। যদি টাকা বেশিও দেখা, তাও গিয়ে রেজিস্ট্রার সেকশন গিয়ে যোগাযোগ করবেন, কম দেখাইলেও যোগাযোগ করবেন। কম বেশি হইলে কিন্তু নিয়মিত তাদের তো সমস্যা নাই, অনিয়মিত ওদের টাকা বেশি দেখাবে, কারণ ওই যে রেফারের টাকা যোগ হবে। সো ওই নিয়ে দৌড়ানোর দরকার নাই যে এখন রেফারের টাকা যোগ হয়েছে এখন দৌড়ে যাচ্ছেন, তাহলে দৌড়ে লাভ নাই, কারণ আপনি জানেনই একটা খারাপ করছেন, তাহলে একটা টাকা যোগ হবে না, দুইটা খারাপ করছেন, দুটো টাকা যোগ হবে না। তার মানে বন্ধু বান্ধব যে টাকাতে ফর্ম ফিল আপ করবে তার থেকে কিছু টাকা বেশি আসবে আপনার। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি অনেকগুলো কথা বললাম, দেখছেন, আশা করি সবাই ভালো লাগবে। আমার ভিডিওটা তো ইউটিউব চ্যানেল দেওয়া থাকবে, বারবার টেনে দেখবেন। এবং আমার ভিডিও নতুন যে দেখবেন অবশ্যই মুশারফ স্যার কি করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লিঙ্কটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব, যাতে সবাই উপকার হয়। এখন আপনাদের টাকা যে দিতে হবে সোনালী অ্যাপসের মাধ্যমে, আপনাদের যাদের সোনালী অ্যাপস আছে আলহামদুলিল্লাহ ভালো, যাদের নাই, আমার ইউটিউব চ্যানেলে তো ভিডিও থাকবে, ওখানে কমেন্ট সেকশন আছে, কমেন্টস করবেন স্যার চ্যানেল লিঙ্ক চাই, মানে সোনালী অ্যাপসের লিঙ্কটা চাই, তাহলে ওখানে কমেন্টস করলে আমি লিঙ্কটা কি দিয়ে দেবো, ওই কমেন্টসে দিয়ে দিব, তাহলে সবাই দেখতে পারবেন। তার মানে সোনালী অ্যাপসের লিঙ্ক যাদের কাছে নাই তারা ভিডিওটা দেখার পরে কমেন্টস করবেন, কমেন্টস করলে ওই লিঙ্ক আমি ওইখানে দিয়ে দিব। যদি ভিডিওটা ভালো লাগে তাও কমেন্টস করবেন, খারাপ লাগলেও কমেন্টস করবেন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবারই ভালো লাগবে। আপনাদের সবার প্রিয় মুশারফ স্যার আপনাদের পাশে সবসময় ছিল, এখনও আছে। অনেকক্ষণ কথা বললাম, আশা করি সবারই ভালো লাগছে। হ্যাঁ, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সমাপনী পরীক্ষা কত? আগস্টের 6 তারিখ থেকে। হ্যাঁ, আপনাদের সমাপনী পরীক্ষা আগস্টের 6 তারিখ থেকে, এই কথা বলতে ভুলে গেছিলাম, আমি একটু বলে দিলাম। আগস্টের 6 তারিখ থেকে আপনাদের সমাপনী পরীক্ষা। তো যাই হোক, মাঝখানে আর 1 মাস সময় আছে, বেশি সময় নাই, একজন বাসায় একটু বেশি বেশি পড়াশোনা করবেন। এই বলে আজকে ক্লাসে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।